হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি সাধু বাবার লাঠির পরবর্তী অংশ নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে সাধু বাবার লাঠি। চারদিকে কুয়াশামাখা জ্যোৎস্নার ভুতুরে আলো, বেশি দূর অবধি চোখ যায় না। মাঝে মাঝে শেয়ালের দৌড় পায়ের আওয়াজ, হুতুম প্যাঁচার গম্ভীর ডাক শোনা যায়। একটা দুটো বাদুড় চাঁদের চারদিকে চক্কর মেরে উড়ে গেল। উত্তরে হিম বাতাস বইছে খুব। নবীন আর নিমাই কখনো পাশাপাশি কখনো আগু পিছু হয়ে হাঁটছে। নিমাইয়ের ডান কাঁধে লাঠি গাছ। নিমাই হঠাৎ বলল, কেল্লাটা আর কত দূর বলো তো? আর মিনিট 10 হাঁটলেই ভাঙা কেল্লা, হরিপুরের অর্ধেক পথ। বাহ, বেশ, এসেই গেলুম প্রায়, কি বলো? তা বটে, তবে আমরা তো আর কেল্লায় যাচ্ছি না, যাচ্ছি হরিপুর। তার এখনো ঢের দেরি, বললাম না অর্ধেক পথ। ওই হলো, কেল্লা এসে গেলেই মার দিয়া কেল্লা, বাকি পত্রকও উড়ে বেরিয়ে যাবে, কি বলো? কথায় বলে না কেল্লা ফতে, তা ওই কেল্লাটায় কি আছে বলো তো? নবীন হেসে বলল, কি আর থাকবে, ইঁদুর বাদুর চামচিকে সাপখোপ আছে বলেই তো শুনি। ভূত প্রেতও নাকি আছে। ভিতরে গেছো কখনো? না, গায়ের গুরুজনরা কেল্লায় যেতে বারণ করত। কেন বলো তো? নানা লোকে নানা কথা বলে, কেল্লা নাকি ভালো জায়গা নয়। দূর দূর, কেল্লা তোফা জায়গা। আমার তো খুব ইচ্ছে, আর একটু বয়স হলে কেল্লার এক ধারে একটু সারিয়ে টারিয়ে নিয়ে থাকবো। চারদিকটা ভারী নিরিবিলি। অনেকে কেল্লায় গুপ্তধন খুঁজতেও যায়। বলেই নবীন হাসল। নিমাই গম্ভীর হয়ে বলল, হাসির কথা নয়, 500 কি 550 বছরের পুরনো কেল্লা। গর্ভগৃহে সোনাদানা থাকা কিছু বিচিত্র নয়। আগের দিনে সোনাদানা সব পুঁতে রাখারই রেওয়াজ ছিল কি না? আমিও ভাবছি কেল্লায় ডেরা বাঁধার পর রোজ গুপ্তধন খুঁজব। সোনাদানা না পাই সময়টা তো বেশ কেটে যাবে, কি বলো? আর পেলে? ওহ, তাহলে তো কথাই নেই। অনেক দিনের ইচ্ছে একটা মন্দির বানাবো। মন্দিরের চূড়োটা হবে সোনায় মোড়া। কোন ঠাকুরের মন্দির? সেইটাই এখনো ঠিক করে উঠতে পারিনি। আসলে আমাদের তো মেলা ঠাকুর। নিমাই হঠাৎ থমকে দাঁড়িয়ে বলল, আচ্ছা, একটা মন্তর পড়া শব্দ শোনা যাচ্ছে না? এই রাতে উদম মাঠের মধ্যে মন্তর পড়ছে কে বলো তো? নবীন অবাক হয়ে বলল, কই, আমি তো শুনতে পাচ্ছি না। নিমাই চারদিকটা দেখে নিয়ে বলল, কি কাণ্ড রে বাবা, তুমি শুনতে পাচ্ছ না? কিন্তু আমি যে বেশ স্পষ্ট শুনতে পাচ্ছি। গুনগুন করে কে যেন মন্তর আওড়াচ্ছে, গম্ভীর গলা, দূর থেকে আসছে মনে হয়। নবীন কান খাড়া করে খানিক্ষণ শুনল। ঝিঝির ডাক আর বাতাসের শব্দ ছাড়া কিছুই কানে এলো না তার। বলল, ও আপনার মনের ভুল। মনের ভুল? বলো কি? এই তো স্পষ্ট শুনছি, আস্তে শোনা যাচ্ছে বটে, কিন্তু গম গমে গলা। তাহলে আমি শুনতে পাচ্ছি না কেন নিমাইদা? আমার কান তো খুব সজাগ। বাগানে একটা শুকনো পাতা খসে পড়লেও শুনতে পাই। এই কথা শুনে নিমাই হঠাৎ গুম হয়ে গেল। আর দ্বিরুক্তি না করে গম্ভীর মুখে ফের হাঁটতে লাগলো। এবার আর দুলকি চালে নয়, বেশ হন হন করে। তার সঙ্গে তাল রাখতে রীতিমতো বেগ পেতে হচ্ছিল নবীনের। কিছুক্ষণ হাঁটার পর ফের নিমাই জিজ্ঞেস করে, কেল্লাটা আর কত দূর? নবীন বলল, এসে গেছি প্রায়। ওই বট গাছটা পেরোলেই কেল্লা দেখা যাবে। মন্তরের জোরটা বাড়ছে বুঝলে, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। কিসের মন্তর তা বুঝতে পারছেন? তা জানি না,
দাঁড়াও, ভালো করে শুনে বলছি। সংস্কৃত তো আর জানা নেই, উচ্চারণ ভুল হতে পারে। এই তো, হ্যাঁ বলছে, মা দিয়স্ত মা জহি শক শক শক্কতে চেত মৃত্যুম অবলোকয়। এর মানে জানো? না। ফের কিছুক্ষণ শুনে নিমাই বলল, আরও বলছে, জেনাত্তন তথা পেশায় জীবনং বর্ধনং চ ওপি ধ্রিয়তে স্বধর্মং দদো দদো দদাতু জীবন বৃদ্ধি নিয় নিয়তং স্মৃতিচিদ এতু। বুঝতে পারলে কিছু? না তো, কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না কেন? নিমাই দাঁড়িয়ে উদ্ভ্রান্তের মতো চারদিকে চাইতে লাগলো। তারপর ভয় খাওয়া গলায় বলল, ভুতুরে গলাটা কোথা থেকে আসছে বলো তো? জানি না তো নিমাইদা। ঠিক এই সময় কেল্লার দিক থেকে একটা জোরালো টর্চ বাতির আলো জ্বলে উঠেই নিভে গেল। নবীন চমকে উঠল, বলল, নিমাইদা, কেল্লায় টর্চ আলোকে? নিমাই উদ্ভ্রান্তের মতো চারদিকে চেয়ে হঠাৎ কাঁধ থেকে লাঠিটা নামিয়ে সেটার দিকে খানিকক্ষণ চেয়ে রইল। তারপর চাপা গলায় বলল, এ লাঠি কোথায় পেয়েছো? একজন দিয়েছে। কেন বলুন তো? নিমাই সভয়ে বলে উঠল, এই লাঠির ভিতর থেকেই মন্তরের শব্দ আসছে, কানের কাছে নিয়ে দেখো, শুনতে পাবে। নবীন লাঠিটা নিয়ে ডান কানে ছোঁয়াতেই শুনতে পেল গম্ভীর সুরেলা একটা গলা মন্ত্র পাঠ করছে। মা ত্রিয়ম স্তম্ভা জুহি শক্কতে চেত মৃত্যুম অবলোকয় জেনাত্ত তথা স্নেশাং জীবনং বর্ধনং চ ওপি ধ্রিয়তে ধর্মং দদাতু জীবন বৃদ্ধি নিয়তং স্মৃতিচিদ। নিমাই ফ্যাস ফ্যাসে গলায় বলল, ওটা ভুতুরে লাঠি, যদি বাঁচতে চাও তো ফেলে দাও। নবীন কিন্তু আদপেই ঘাবড়ালো না, বরং লাঠিটা বেশ শক্ত করে ধরে কাঁধে ফেলে বলল, এটা আমার কাছেই থাক। নিমাই কেমন উদ্ভ্রান্তের মতো বলল, না না, ওটা ফেলে দেওয়াই ভালো, কাছে রাখা ঠিক হবে না, এসব জিনিস ভালো নয়। নবীনের হঠাৎ যেন জেদ চেপে গেল। সে গম্ভীর হয়ে মাথা নেড়ে বলল, এটা আমার লাঠি, আমার কাছেই থাকবে। ঠিক এই সময়ে কেল্লার দিক থেকে 4-5টা টর্চের আলো এসে সামনের পথে পড়ল। নবীন থেমে সভয়ে সেই দিকে চেয়ে নিজের ট্যাকে হাত রাখল। 30,000 টাকা গ্রাম দেশে বড় কম টাকা নয়। টর্চের আলোগুলো তার ভালো ঠেকছে না। এই নির্জন মাঠের মধ্যে হঠাৎ টর্চের আলো মানেই বিপদ সংকেত। নিমাইদা, দেখতে পাচ্ছেন? নিমাই গম্ভীর গলায় শুধু বলল, টর্চের আলো তাদের দিকেই বেশ ধেয়ে এলো। আলোর পিছনে ছায়ামূর্তির মতো 10-12 জন লোক। আবছায়াতেও তাদের হাতে লাঠি সোটা দেখতে পেল নবীন। হঠাৎ গলাটা শুকিয়ে গেল তার, হাতে পায়ে খিল ধরার অবস্থা। ওরা কারা নিমাইদা? বুঝতে পারছি না, মতলব খারাপও হতে পারে। ওরা 10-12 জন আছে, হাতে অস্ত্র। তাহলে আমরা তো ওদের সঙ্গে পেরে উঠবো না নবীন। চাইলে যা আছে দিয়ে দিও, আর হাতে লাঠি দেখলে কিন্তু ওরা বিগড়ে যাবে, হাতের অস্ত্র চালিয়ে দেবে। তুমি বরং লাঠি ফেলে হাত জোর করে দাঁড়াও। নবীনের কেমন যেন সেরকম করতে ইচ্ছে হলো না। সে বরং লাঠিটা আরও জোরে চেপে ধরে বলল, আগে তো দেখি ওরা কারা। কয়েক মুহূর্তের মধ্যে দৌড় পায়ে এসে লোকগুলো তাদের ঘিরে ফেলল। ওদের টর্চের আলোতেই নবীন দেখতে পেল শুধু লাঠিই নয়, ওদের হাতে বড় বড় ছোড়া, দা, বল্লম আর বন্দুকও আছে। এরা কারা তা বুঝতে আর কোনো কষ্ট নেই। একটা লম্বা লোক দল থেকে 2 পা এগিয়ে এসে গম্ভীর হিংস্র গলায় বলল, হাতে লাঠি কেন রে তোর? মারবি নাকি রে? হ্যাঁ, মারবি? নবীন বলল, আগে না।
কিন্তু আশ্চর্যের বিষয়, ও কথাটা সে বললেও মুখ দিয়ে কিন্তু বেরোলো সম্পূর্ণ অন্য কথা। দরকার হলে মারব। লোকটা অবাক হয়ে 2 সেকেন্ড তার দিকে বড় বড় চোখে চেয়ে থেকে হঠাৎ হা হা করে হেসে বলল, বাপ রে, সত্যি মারবি? আবার যে বড্ড ভয় করছে রে। নবীন কাঁদো কাঁদো হয়ে বলল, হ্যাঁ, আমাকে ছেড়ে দিন, টাকা পয়সা দিয়ে দিচ্ছি, জানে মারবেন না। কিন্তু এবারেও আশ্চর্যের বিষয়, তার মুখ দিয়ে ও কথা না বেরিয়ে বেশ গম্ভীর আওয়াজে বেরোলো, ভয় পাওয়াই তোমার পক্ষে ভালো। বটে, বলে জ্ঞানা গম্ভীর হলো। তারপর বলল, শোন, আজ রাতেই আমার আরও 3টে ডাকাতি আছে, নইলে তোর সঙ্গে আরও একটু রগড় করতাম। মারধর রক্তারক্তি করতে চাই না, ট্যাকে যা আছে দিয়ে যা। নবীন ট্যাকের দিকে হাত বাড়ালো বটে, কিন্তু হাতটা ওদিকে মোটে যেতেই চাইল না। লাঠিটা ডান হাতে ধরা ছিল, এবার বাঁ হাতটাও এসে চেপে ধরল সেটা। তারপর হাতেরা দুভাই লাঠিটা আস্তে আস্তে উঁচু করে তুলে ধরতে লাগলো। ঠিক এই সময় কোথা থেকে 2টো উটকো লোক 2টো শাবল উঁচিয়ে তেড়ে আস্তে আস্তে চেঁচাচ্ছিল, কোনো ভয় নেই নবীন, এই আমরাও তোর সঙ্গেই মরবো, এসে গেছি রে। এই চিৎকারে ডাকাতরা ভারী অবাক হলো, খানিকটা হকচকিয়েও গেল। জ্ঞানা বজ্র কণ্ঠে বলল, চালা অস্তর, নিকেশ কর সব কটাকে। চোখের পলকে চারদিক থেকে লাঠির বৃষ্টি শুরু হয়ে গেল। আবছায়া আলোয় কিছুই ভালো দেখা যাচ্ছিল না। নবীন শুধু বুঝতে পারল তার 2 হাতে ধরা লাঠিখানা বিদ্যুৎ গতিতে চারদিকে ঘুরে বেড়াচ্ছে আর খটাখট শব্দ তুলছে। মাঝে মাঝে বাপরে, ওরে বাবা, এরকম সব আর্তনাদ শোনা যাচ্ছিল। তার মধ্যেই কে যেন হেঁকে বলল, মহেন্দ্রকণ কি শুরু হয়েছে রে জগাই? হ্যাঁ, অনেকক্ষণ। মরার আগেই যেন পেরিয়ে না যায়, দেখিস। না না, সে আমার খুব খেয়াল আছে। ফের ধুন্ধুমার সব শব্দ হতে লাগলো। কি হচ্ছে নবীন ঠিক বুঝতে পারছিল না, শুধু এটা বুঝতে পারছে যে এরকম হওয়ার কথা ছিল না। এ যা হচ্ছে তা একেবারে হিন্দি ছবির ঝাড়পিট। তবে এও বোঝা যাচ্ছিল প্রতিপক্ষ একটু একটু করে পিছু হচ্ছে। আবছায়ায় একটা লোককে দেখা গেল ল্যাংচাতে ল্যাংচাতে পালাচ্ছে। একজন মাথা চেপে ধরে, বাপরে, চোখে যে অন্ধকার দেখছি রে, বলে দিকশূন্য দৌড়ে হাওয়া হলো। একজন পেট চেপে ধরে বসে পড়ে তারপর হামাগুড়ি দিয়ে গায়েব হলো। একজন আর পারি না বাপ বলে খোঁড়াতে খোঁড়াতে অকুস্থল ত্যাগ করল। শেষ 5-7 জন কিছুক্ষণ লড়াই দিয়ে আচমকা সবকটা একসঙ্গে কেল্লার দিকে ছুটতে লাগলো। তারপর সব ভোভা, শুধু বেকুবের মতো দাঁড়িয়ে আছে জগাই মাথায়। বিস্মিত নবীন হাঁ হয়ে কিছুক্ষণ পরিস্থিতিটা বুঝবার চেষ্টা করল। যা ঘটে গেল তা কি সত্যি? স্বপ্ন দেখছে না তো? অনেকক্ষণ লাঠি চালিয়ে একটু হাঁপিয়ে গেছে সে। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে সে জগাই আর মাধায়ের দিকে চেয়ে করুণ গলায় বলল, কি হলো বলো তো জগাইদা মাধাইদা, কিছু বুঝলে? জগাই মাধাই সবেগে ডাইনে বায়ে মাথা নেড়ে এক বাক্যে বলল, কিছুই বুঝতে পারলুম না। মাধাই হাদানো গলায় বলল, মহেন্দ্রকণটা কি পেরিয়ে গেল নাকি রে জগাই? তা গেল বোধ হয়। ইস, আমাদের তো দেখছি মরাই হলো না, ভালো যোগটা ছিল রে। আহা, মহেন্দ্রখানে বেঁচে থাকাটাও কি খারাপ মাধাইদা? বেঁচে থেকে হবেটা কি বল? আমাদের কি কোথাও ঠাঁই আছে? পানুবাবুর অত্যাচারে বাপ পিতমোর ভিটে ছাড়তে হচ্ছে। কোথায় যাব, কি খাবো তারই ঠিক নেই। বরং মরলে ফের আটকাট বেঁধে জন্মানো যেত। না গো মাধাইদা, আগে তাই মনে হচ্ছিল বটে, কিন্তু এখন মনে হচ্ছে আমরাও কম যাই কিসে। গা বেশ গরম হয়েছে আমার। 3টে বদমাসকে যা ঢিট করেছি তার কহতব্য নয়।
মার খেয়ে এমনভাবে তাকাচ্ছিল যেন ভূত দেখেছে। মাথায় বলল, তা গা আমারও গরম হয়েছে বটে। আমি তো শাবল দিয়ে একটার হাঁটু ভেঙেছি, একজনের কোনোই, 3 নম্বরটার ঘাটটাই ভেঙে গেছে বোধহয়। তবেই বোঝো আমাদের ভিতরে যে এত ক্ষমতা ছিল তাকে আমরাই এতদিন বুঝতে পেরেছি। তা বটে, তবে এত মেহনতের পর খিদেটা যখন জাগার দেবে তখনই যে মুশকিল। নবীন একটু ধাতস্থ হয়েছে, পায়ের কাছে একটা টর্চ পড়ে গড়াগড়ি খাচ্ছে। সেটা কুড়িয়ে নিয়ে আলো জেলে হাতের লাঠিটা খুব মন দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। এতক্ষণ এই লাঠির ভিতর থেকে যে মন্ত্রোচ্চারণ হচ্ছিল সেটা এখন আর নেই। সাধুর দেওয়া লাঠি, কি জাদু আছে এর ভিতরে কে জানে। তবে এ যে যেমন তেমন লাঠি নয় তা সে খুব বুঝতে পারছে। লাঠিটা 2 হাতে আর করে ধরে ভক্তি ভরে কপালে ঠাকালো সে। তারপর জগাই আর মাধায়ের দিকে ফিরে বলল, তোমাদের কি হয়েছে জগাইদা? না, এই মাধাইকে বলছিলাম আর কি, গাটা বেশ গরম হয়েছে। তোমরা এই বিপদের মধ্যে হঠাৎ কোথা থেকে উদয় হলে বলো তো? মাধাই বলল, সে অনেক কথা রে ভাই, তবে তোমার যে এলেম দেখলাম তাতে আমাদের আর হাত লাগানোর দরকার ছিল না। নবীন বলল, ধুস, কিছুই দেখনি। আমি কখনো লাঠি টাঠি খেলিনি, মারপিটও করিনি। ও আমার কোনো ক্যাদরানি নয় গো, অন্য ব্যাপার আছে। কি ব্যাপার বলো তো? তা আমিও ঠিক বুঝতে পারছি না, কোথা থেকে যে কি হয়ে গেল। মাধাই বলল, এখন আর দাঁড়িয়ে থেকো না, গুন্ডা বদমাসদের বদমতলফে চারা দিতে পারে। এই বেলা রওনা হয়ে পড়ো, হরিপুর এখনো অনেকটা পথ। তোমরা না খিদের কথা বলছিলে? জগাই লাজুক গলায় বলল, ও কিছু নয়, আমাদের যখন তখন খিদে পায়, সয়েও যায়। ও সব হচ্ছে দেখুন খিদে, 1 পেট জল খেলেই খিদে উধাও হবে। মাদাইও সায় দিয়ে বলল, ও ঠিক খিদে নয়, একটু ফাঁকা ফাঁকা ভাব হয় আর কি। তুমি বরং এগিয়ে পড়ো, আমরাও গঞ্জের দিকে ফিরি। নবীন মাথা নেড়ে বলে, সেটি হচ্ছে না। এই বিপদের মধ্যে আমাকে ফেলে যদি চলে যাও তোমাদের কিন্তু অধর্ম হবে। জগাই আর মাথায় পরস্পরের দিকে একটু মুখ তাকাতাকি করে নিল। তারপর জগাই একটু হেসে বলল, তা অবশ্যই ঠিক। ভুরফুনের মাঠে শুধু চোর ডাকাতি তো নয়, তেনারাও আছেন। কি বলো মাদাইদা? আর বলিসনি, 2টো যা স্যাম্পল দেখলাম তাতেই পিত্তি চটকে গেছে। না হে নবীন ভাইয়া, তোমাকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। চলো, বরং তোমাকে হরিপুর অবধি এগিয়েই দিয়ে আসি। ফিরতে একটু রাত হবে, তবে আমাদের আর কি বা দিন কি বা রাত্রি। কি বলিস রে জগাই? তা যা বলেছ। 3 জনে রওনা হয়ে পড়ল। নবীনের হাতে লাঠি, 2 জনের হাতে শাবল। হাঁটতে হাঁটতে নবীন হঠাৎ বলল, আচ্ছা, গরম রাঙা চালের ভাতের ওপর যদি সোনা মুগের ডাল ঢালা হয় তাহলে কেমন শোভা হয় বলো তো? জগাই শুরুত করে জিভে জল টেনে নিয়ে বলল, উফ, সে একেবারে মারদাঙ্গা ব্যাপার। নবীন একটু হেসে বলল, সঙ্গে 2-4টে ঝাল কাঁচা লঙ্কা না? মাধাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওতেই ভাত সাবার। নবীন ফের বলল, আরে তা কেন, সঙ্গে একটু পোস্ত চচ্চড়িও তো খারাপ নয়, কি বলো? জগাই হঠাৎ আর্তনাদ করে উঠল, বাপরে! কি হলো জগাইদা? পোস্তর কথা কি আমাদের শুনতে আছে? ও সব বড় লোকের ব্যাপার, আমাদের শুনলেও পাপ। মাধাই বলল, তা যা বলেছিস। নবীন ফের মৃদু হেসে বলল, আহা, শুনতে দোষ কি? ধরো ওই সঙ্গে যদি ফুলকপি দিয়ে তেলালো কই মাছের একখানা জম্পেস ঝোল হয় তাহলে? মাধাই মাথা নেড়ে বলল, তাহলে বাঁচব না। ওসব হয় না রে নবীন ভাইয়া, ও হচ্ছে রূপকথার গল্প। জগাইও মাথা নেড়ে বলে,
কই মাছ নাকি বর্ষাকালে খানিকটা গাছেও ওঠে। তা আমাদের ভাগ্যের কই মাছ গাছ ছেড়ে পাহাড়ের চূড়োয় গিয়ে উঠে বসে আছে। নবীন মিটিমিটি হেসে বলল, কই মাছের পর কারো কারো নাকি আবার রুই মাছের কালিয়া চাকতে ইচ্ছে যায়। মাধাই বলল, যায় নাকি? তা দুনিয়ায় কত পাগল আছে। জগাই বলল, কালিয়া পর্যন্ত পৌঁছানো বেশ শক্ত। নবীন বলল, অবশ্য ওসব একটু বেশি রাতে। তার আগে কয়েকখানা গরম বেগুনি আর কাঁচা লঙ্কা দিয়ে ছোট ধামার এক ধামা করে লাল টাটকা মুড়ি খেতে কেমন লাগে বলো তো? মুড়ি খেলে খিদে মজে না, বরং একটু বাদে দ্বিগুণ চাগিয়ে ওঠে, তাই না? মাথাই বলল, বুঝলি রে জগাই, নবীন কিন্তু জানে অনেক। জগাই সায় দিয়ে বলল, তা জানবে না, কত লেখাপড়া শিখেছে। 12 ঘরের নামটা জিজ্ঞেস করে দেখো, মুখস্থ। ওদিকে কেল্লার একটা ঝুরঝুরে ঘরের ভিতর দুখানা মোমবাতি জ্বলছে। তার মৃদু রেখায় দেখা যাচ্ছে যেন ঘরের মধ্যে একটা শোক সভা। কারো মুখে কথা নেই বটে, তবে ওহ আহ গেলুম রে ইত্যাদি চাপা কাতর ধ্বনি শোনা যাচ্ছে। জনাচারেক মেঝেতে শটান শুয়ে কাতরাচ্ছে। যারা বসে বা দাঁড়িয়ে আছে তাদের অবস্থাও সুবিধের নয়। কারো কপালে কালশিটে, কারো কনুই ভাঙা, কারো পায়ে জখম, কারো মাথায় রক্ত জমে ঢিবি হয়ে আছে। দুথাক ইটের একটা পাজার ওপর গম্ভীর মুখে নিজের বাঁ হাতের কবজি ডান হাত দিয়ে চেপে ধরে বসে আছে জ্ঞানা। অনেকক্ষণ কারো মুখে কথা টথা নেই। এতক্ষণ দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস ছেড়ে যাচ্ছিল জ্ঞানা। এইবার কথা কইল, বলল, ওরে তোরা খোঁজ নে তো, কাশি না গয়া কোন জায়গাটা ভালো হবে। জ্ঞানার ডান হাত কালু এতক্ষণ বসে বসে কোকাচ্ছিল। এবার চোখ তুলে বলল, কেন ওস্তাদ? আর কি এ সমাজে মুখ দেখানো জোর হইল রে আমার? না, সব ছেড়ে ছুড়ে কাশিবাসি না হয়ে আমার আর উপায় নেই। একটা পুচকে ছোড়ার হাতে এতগুলো ঘায়েল হলুম, ছি ছি, কি লজ্জার কথা। গত 10 বছরে আমাকে কেউ হাতে হাতে লড়াইয়ে জখম করতে পারেনি। সেই জ্ঞানা ওস্তাদের কবজি ভেঙে দিয়ে গেছে সেদিনের দুধের ছোকরা। গলায় দড়ি দিলে নাকি মরার পর গতি হয় না, নইলে তাই দিতুম। ওরে কালু, কালকেই কাশি বা গয়া যে জায়গা ভালো হয় তার একখানা টিকিট কেটে আনবি। আর এ সংসারে নয় রে। আর আমার মুখ দেখানোর উপায় রইল না। বুক ফুলিয়ে গায়েগঞ্জে ঘুরে বেড়াতাম, 1000টা লোক সেলাম ঠুকত, এখন 2ও দেবে। ছেলেরা ছড়া কাটবে, আমার গলায় জুতোর মালা পরাবে এবার। সেই অপমান আমার সহ্য হবে না। কালু ভাঙা গলায় বলল, আপনি কাশিপাশি হলে যে দল ভেঙে যাবে সর্দার, আমরা যে না খেতে পেয়ে মরব। সেটাই তোদের প্রায়শ্চিত্ত। আজ যা বীরত্ব দেখালি তাতে তোদের অনশনে মরাই উচিত। কালু হঠাৎ তেড়ে উঠে বলল, সর্দার, সব দোষ ওই নিমাইয়ের। ওই তো আমাদের বলেছিল যে এবারে শিকারে একদম জল ভাত, খুঁড়ো দিলেই নাকি টাকার বান্ডিল বের করে দিয়ে হাতে পায়ে ধরে প্রাণটা ভিক্ষে চাইবে। নিমাই এতক্ষণ এক ধারে দেওয়াল ঘেঁষে হেলান দিয়ে চোখ বুজে বসেছিল। তারও মাজায় চোট হয়েছে। সনাতন ওস্তাদের চেলা হয়ে কিনা সে মার খেয়েছে জগাই মাধাইয়ের মতো আনাড়ির কাছে। ব্যাপারটা তার কাছে পরিষ্কার হচ্ছে না, বড্ড ভাবিয়ে তুলেছে। জ্ঞানা রক্তচক্ষুতে নিমাইয়ের দিকে চেয়ে ঠান্ডা গলায় বলল, কালু, রামদাখানা কার কাছে রে? ওটা নিয়ে আয়। এটাকে আজ 2 আধখানা করে কাটলে তবু খানিক জ্বালা জুড়বে। কেটে কেল্লার পিছনের পুরনো ইদারায় ফেলে দে। কথাটা শুনে নিমাই হঠাৎ সোজা হয়ে বসে বলল, জ্ঞানা, তুমি একটা আহাম্মক। জ্ঞানা তাজ্জব হয়ে অপলক চোখে নিমাইয়ের দিকে চেয়ে বলল, কি বললি? আহাম্মক না কি যেন? হ্যাঁ রে কালু, ঠিক শুনেছি তো নাকি কানটা গড়বড় করছে?
কালু দাঁত কড়মড় করে রামদাখানা পাশ থেকে টেনে নিয়ে উঠে দাঁড়ালো। বলল, ঠিকই শুনেছেন, গলা কাটবার আগে ওর জিভটা কেটে ফেলবো, তারপর 10 মিনিট বাদে গলা। নিমাই বুঝলো সামনে ঘোর বিপদ। সে বলল, দাঁড়াও, আগে কথাটা শুনে নাও, তারপর গলা নিও, যা খুশি কেটো। জ্ঞানা হুঙ্কা দিয়ে বলল, কি কথা রে তোর মরকট? তুই নাকি মস্ত লাঠিবাজ, সনাতন ওস্তাদের চেলা, তার নিজে লেঠেল হয়ে আর একজন লেঠেলকে চিনতে পারলি না, বলে দিলি জল ভাত। তা সেই জল ভাত দুধের ছোকরা যে আমাদের মতো সন্ডাদের পিটিয়ে ঢিট করে দিল, তা দেখে তোর লজ্জা হচ্ছে না? মরতে ইচ্ছে যাচ্ছে না? মুখে চুনকালি মেখে বেড়ানো উচিত বলে মনে হচ্ছে না? নিমাই ঠান্ডা গলায় বলল, না, হচ্ছে না। তার কারণ নবীন কোশমিনকালেও লেঠেল নয়, ও লাঠি ভালো করে ধরতেও জানে না। বাহ বাহ, তাহলে আনারির কাছে মার খেয়ে এলি বল? তাহলে তো তোর আরও লজ্জা হওয়া উচিত। বাদুরের মতো হেট মুন্ডু হয়ে ঝুলে থাক। ওরে কালু, কড়িবর্গা থেকে একটা দড়ি ঝুলিয়ে এটাকে হেট মুন্ডু করে রেখে দে তো। নিমাই একটু ঠোঁট চেটে নিয়ে বলল, সর্দার, ভালো করে শোনো, মাথা ঠান্ডা রাখো। আমরা মোটেই নবীনের হাতে মার খাইনি। আমার কথায় যদি বিশ্বাস না হয়, কাল সকালে হরিপুরে লোক পাঠিয়ে খবর নিলেই জানতে পারবে নবীন জীবনে লাঠি খেলা শেখেনি। তাহলে লাঠিটা খেললো কে? ভূতে? সেই কথাটাই বলতে চাইছি, কাণ্ডটা ভূতুরেই বটে। লাঠিটা গঞ্জ থেকেই আমার হাতে ছিল, কাঁধে ফেলে নিয়ে আসছিলাম। মাঝ রাস্তায় হঠাৎ শুনি লাঠিটার ভিতর থেকে মন্ত্র পড়ার শব্দ আসছে। প্রথমটায় বুঝতে পারিনি, একটু বাদেই টের পেলাম। প্রথমটায় ভয় খেয়ে আমি লাঠিটা নবীনের হাতে দিয়ে দিই। জ্ঞানা একটু ব্যঙ্গের হাসি হেসে বলল, হ্যাঁ, বিপদে পড়ে এখন মন্ত্রতন্ত্রের গল্প ফাঁচিস রে ছুচো। তোর একটা কথাও আমি বিশ্বাস করি না। এই, তোরা ওকে পিছমোড়া করে বাঁধতো, বেশ কটকটে করে বাঁধবি কিন্তু। সর্দারের হুকুম তামিল করার ইচ্ছে থাকলেও জখম গুন্ডাদের তেমন উৎসাহ দেখা গেল না। সবাই যে যার ব্যথা বেদনায় কাতরাচ্ছে, ঘ্যাঙাচ্ছে, কোকাচ্ছে। বাঁধবার ইচ্ছে থাকলেও উপায় নেই। এমনকি কালু রামদাখানা তুলতে গিয়ে মাজায় খটাং করে শব্দ হওয়ায় ফের উফ বলে বসে পড়েছে। নইলে নিমাইয়ের বিপদ ছিল। নিমাই বলল, শোনো সর্দার, আমি তো আর পালাচ্ছি না। আমার বিচার করার সময় পরে অনেক পাবে, তার আগে কাজের কথাটা হয়ে যাক। জ্ঞানা ধমকে ওঠে, চুপ! তোর মতো বিশ্বাসঘাতকের সঙ্গে আবার কাজের কথা কি রে উল্লুক? তুই বেঈমান, নেমো খারাম, বজ্জাত, মিথ্যেবাদী। যা বলতে চাইছি তা যদি খেয়াল করে শোনো, তাহলে আখেরে তোমার মস্ত লাভ হবে। আমার উপর বীরত্ব ফলিয়ে কি হবে? কথাটা শুনে তারপর যা হয় করো। কি কথা? লাঠি। লাঠি? ফের লাঠি? তোর লজ্জা হচ্ছে না লাঠির নাম উচ্চারণ করতে? লেঠেলদের বংশে তুই তো কুলাঙ্গার। না সর্দার, আমি ভালো লেঠেল, আর পাকা লেঠেল আমি খুব চিনি। ধরতাই দেখলেই বুঝতে পারি নবীন লেঠেল নয়, কিন্তু তার ওই লাঠির মধ্যে মস্ত কোনো লেঠেলের আত্মা লুকিয়ে আছে। আর যত দেখলে তারই কাণ্ড। ওই লাঠি যদি তোমার হাতে আসে, তাহলে গোটা পরগনায় তোমার সঙ্গে কেউ পাল্লা টানতে পারবে না। তোমার সাহস আছে, রোখও আছে, কিন্তু বুদ্ধি নেই, দেখার চোখও নেই। সত্যি কথাটা বললাম, এবার তোমার যা বিচার হয় তাই করো। জ্ঞানা একটু ধন্দে পড়ে গেল। তারও যেন কেন এখন মনে হচ্ছে কাণ্ডটা স্বাভাবিক নয়। নবীন যদি লেঠেলও হয়ে থাকে, তবু তার দলের এত পাকা লোকে একা পিটিয়ে ছত্রভঙ্গ করে দেওয়াটা অশৈলী কাণ্ড। একটু ভেবে সে বলল, খোঁজ আমি নিচ্ছি, তা বলে তুই কিন্তু রেহাই পাবি না। যদি আবোল তাবোল বলে ধোকা দিয়ে থাকিস, তাহলে যা যা বলেছি
তাই তাই করব। ঠিক আছে সর্দার, তবে এও বলে রাখছি, ও লাঠির দাম কিন্তু লাখ লাখ টাকা। আজকে যা ঘটলো তা চাউর হতে বেশি সময় লাগবে না। বহু পাজি লোকের কানে কালকেই কথাটা চলে যাবে। তখন দেখো ভাগাড়ে শকুন পড়ার মতো লোক এসে হামলে পড়বে লাঠিটা বাগানোর জন্য। দেরি করলে কিন্তু তুমি পস্তাবে। জ্ঞানা আর একটু ভেবে বলল, ঠিক আছে, আজ রাতেই লাঠিটা তুলে আনছি। ওরে কালু, কাউকে হরিপুরে এখনই পাঠিয়ে দে তো বাপু, লাঠিটা নিয়ে আসুক। হুকুম শুনে সবাই সিটিয়ে গেল। হরিপুর অনেকটা রাস্তা, কারোরই শরীরে তেমন ক্ষমতা নেই যে এখনই লাঠিটা চুরি করতে হরিপুর যাবে। কালু বিমর্ষ মুখে বলে, হ্যাঁ আমি যেতাম সর্দার, কিন্তু মাজায় যা ব্যথা, 2 কদম হাঁটা সাধ্যি নেই। অন্য কারোরই হরিপুর যাওয়ার কোনো উৎসাহ দেখা গেল না। জ্ঞানার বিস্তর তর্জন গর্জন এবং শেষে কাকুতি মিনতি বা বকশিসের লোভেও না। তখন নিমাই বলল, আর কেউ যেতে না চাইলে আমি যেতে রাজি আছি। জ্ঞানা বলল, তোকে বিশ্বাস কি? তুই শিয়ালের মতো চালাক। লাঠিটা হয়তো নিজেই বাগিয়ে নিবি। তোমার তো বন্দুক আছে, যদি বেইমানি করি তাহলে গুলি করে আমাকে মেরো না হয়। লাঠি তো বন্দুকের সঙ্গে পারবে না। তুই লাঠি যা ক্ষমতা বলছিস তা যদি সত্যি হয় তাহলে ওই লাঠি হয়তো বন্দুকের গুলিও ঠেকাতে পারবে। নিমাই হতাশ হয়ে বলল, তাহলে কি লাঠিটা হাতছাড়া করবে সর্দার? জ্ঞানা গম্ভীর গলায় বলল, না না, তোকে ছেড়ে দিচ্ছি। শুধু একটা কথা মনে রাখতে বলি, যদি বেইমানি করিস তাহলে তোর গায়ে গিয়ে রাতের বেলা তোর ঘর বাড়িতেই আগুন দেব। একটা লোকও বাঁচবে না, বুঝেছিস? নিমায়ের চোখ দুটো একবার যেন দপ করে জ্বলে উঠেই নিভে গেল। সে চাপা গলায় বলল, ঠিক আছে, তবে যা, কাল সকালের মধ্যে লাঠি আমার হাতে আসা চাই। নিমাই দ্বিরুক্তি না করে উঠে পড়ল। কেল্লার বাইরে এসে সে চারদিকটা একটু দেখে নিয়ে হনহনিয়ে হাঁটা ধরল। 9টায় হরিপুরে নিশুতি রাত। এবার শীতটাও খুব জেঁকে পড়েছে। তার উপর এই সময়ে আশপাশে চিতাবাঘের উপদ্রব হয় খুব। কাজেই সন্ধ্যের পরেই যে যার ঘরে ঢুকে যায়। শুধু বাজারের দিকটায় কিছু লোক চলাচল আছে, তবে তাদের সংখ্যা হাতে গোনা যায়। 2-4 জন সবজি আর মাছের ব্যাপারী তখনও আশায় আশায় টেমি জেলে বসে আছে। গোটা কয়েক দোকানি এখনো ঝাঁপ ফেলেনি। হালুইকর পিতাম্বর এখন বসে বসে ছাঁচে ফেলে বাতাসার সাইজের সন্দেশ তৈরি করে যাচ্ছে। দর্জি ননিগোপাল সেলাই মেশিনে কার যেন লেপের ওয়ার বানাচ্ছে। ডাক্তার গিরিধারী দাস তার চেম্বারে 90 বছর বয়সী খগেন মণ্ডলের নাড়ি টিপে চোখ বুজে বসে আছে। আর সব শুনশান। নিমাই চাদরে মাথা মুখ ঢেকে নিয়ে সন্তর্পণে বাজারের এলাকাটা পার হলো। রাত বিরেতে উটকো লোকের গায়ে আনাগোনা লোকে পছন্দ করে না। হরিপুর নিমাইয়ের চেনা জায়গা নয়, জানাশোনাও নেই কারো সঙ্গে, সুতরাং সাবধান না হলে বিপদ। পিছন থেকে কে যেন হাঁক মারল, কে রে, শ্যামাপদ নাকি? না, সে শ্যামাপদ নয়। তবু নিমাই দাঁড়িয়ে পড়ল। অচেনা জায়গায় মাথা ঠান্ডা রাখা ভালো, দৌড়ে পালালেই বিপদ। লোকটা কাছে আসতেই সে বিনয়ের সঙ্গে বলল, না, আমি শ্যামাপদ নই, আমি হলুম নবীনের দূর সম্পর্কের ভগ্নিপত। লোকটা খুশি হয়ে বলল, ও, ওই লাঠিটার জন্য এসেছো বুঝি? তা ভালো, আজ সবাই তো ওখানে গিয়েই জুটেছে। আমি যদিও ভুজরুকিতে বিশ্বাস করি না, তবু কাণ্ডটা কি তা দেখতেই যাচ্ছি। চলো চলো। নিমাই প্রমাদ গুনল, সর্বনাশ, লাঠির কথা ইতিমধ্যেই তাহলে চাউর হয়ে গেছে। তবে ভিড়ের যেমন অসুবিধে আছে তেমনি আবার সুবিধেও আছে। সে ভাবতে ভাবতে লোকটার পাশে পাশে হাঁটতে লাগলো।
5টা সূর্যমুখী লঙ্কা আর 15খানা বেগুনি দিয়ে ছোট একধামা মুড়ি শেষ করে জল খেয়ে জগাই পড়ল। বুঝলে মাধাইদা, এইবার খিদেটা হতে লেগেছে। মুড়িটা পেটে গিয়ে খিদের বীজতলাটা তৈরি হয়ে গেল। মাধাই মুড়ি শূন্য ধামাটা সরিয়ে রেখে আধ ঘটি জল গলায় ঢেলে পড়ল। তুই কি জানিস যে হরিপুর জায়গাটা খুব খারাপ? কেন গো মাধাইদা, হরিপুরের তো তেমন কোনো বদনাম নেই। সে না থাকলেও এই জায়গাটা ভালো নয়। এখানকার জল পেটে গেলেই যা খেয়েছিস সব কয়েক মিনিটেই হজম হয়ে যায়। ঘণ্টাখানেকের মধ্যেই ফের খিদে চাগার দেয়। হ্যাঁ হ্যাঁ, হরিপুরের জলের কথা খুব শুনেছি, সবাই সুখ্যাতি করে। তাতে খারাপটা কি দেখলে? মাথায় বড় বড় চোখে চেয়ে বলল, খারাপ নয়। আমাদের মতো গরিব গুরবদের ঘন্টায় ঘন্টায় খিদে পেলে রোজগারের পয়সা যে শুধু পেট পুজোয় খরচ হয়ে যাবে, সেটা কি ভালো? এ জায়গায় থাকলে আমাদের পোষাবে না রে জগাই। জগাই একটু চুপ করে থেকে বলল, এটা একটা ভাববার মতো কথা বটে। 15খানা বেগুনি আর একধামা মুড়ি তো কম নয়, কিন্তু যেই হরিপুরের জল পেটে গেছে অমনি সব যেন কোথায় তলিয়ে গেল। না মাধাইদা, লক্ষণ মোটেই ভালো নয়। সেই কথাই তো বলছি। এই তো এই বাড়ির গিন্নিমা ডেকে বললেন রাত্রিরে যেন ডাল দিয়ে বেশি ভাত খেয়ে না ফেলি। আজ নাকি লম্বা খাওয়া আছে, ডাল ভাজা আর লাবড়ার তরকারি দিয়ে শুরু, তারপর 2 পদ মাছ আর চাটনি হয়ে নলেন গুড়ের পায়েস অবধি। শুনে ভারী আনন্দও হলো। জন্মে তো আর ওসব তেমন খাওয়া হয়নি। আমাদের লঙ্কা আর নুন হলেই 1 থালা ভাত উঠে যায়। কিন্তু ভয় কি জানিস? পেট ঠেসে খাওয়ার পর যেই জলটি খাবো অমনি পেটটা ফাঁকা ফাঁকা লাগতে থাকবে। মনে হবে সত্যি কি কিছু খেয়েছি নাকি স্বপ্ন দেখছিলুম। তারপর ধর এই অবস্থায় শিওরে চিড়ে মুড়ি কিছু না নিয়ে শুলে মাঝরাত্রিরে যখন পেট চুই চুই শুরু করবে তখন কি উপায়? জগাই ভাবিত হয়ে বলল, সত্যি তো, এই তো বড় বিপদের কথা হলো। আমাদের গঞ্জের জল যেন পাথর, পেটে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, নড়বার নামটি নেই। যা খাও তা পেটে গিয়ে আর মোড়া ভাঙে, হাই তোলে, গড়িমসি করতে থাকে, খানিক জিরোয়, একটু ঘুমিয়েও নেয়, তারপর ধীরে সুস্থে সময় মতো নেবে যায়। কিন্তু এখানে তো খাবার দাবার পেটে গিয়ে মোটে বসবার সময় পায় না। হরিপুরে জল গিয়ে তাদের এসা তাড়া লাগায় আর এমন হুড়ো দেয়, বেচারারা পালাবার পথ পায় না। বেচারাদের দম ফেলবার ফুরসতই হচ্ছে না। এই যে মুড়ি বেগুনি সাঁটলুম, কোথায় গেল বলো তো? পেট তো বেশ খাঁ খাঁ করছে। না মাধাইদা, তুমি ঠিকই বলেছ, হরিপুরে আমাদের পোষাবে না। মাধব একটা হাই তুলে বলে, নবীন অবশ্য বলছিল হরিপুরেই আমাদের একখানা দোকান করে দেবে, বিক্রি বাটা নাকি ভালোই। সেটাও একটা ভাববার মতো কথা। প্রস্তাবটা ফেললা নয়, ভাবনা টাবনা তোমার বেশ ভালো আসে। ও তুমি বসে ভাবো, আমি কিছু ভাবতে গেলেই মাথাটা বড্ড ঝিমঝিম করে। ওদিকে নবীনদের উঠোনে গা ঝেঁটিয়ে লোক এসে জুটেছে। দাওয়ার উপর জল চৌকিতে নতুন গামছা পেতে লাঠিটা শোয়ানো হয়েছে। নবীনের জ্যাঠা পরমেশ্বর গাঁয়ের স্কুলের হেডমাস্টার এবং পঞ্চায়েতের চাই, বলিয়ে কইয়ে মানুষ। পরমেশ্বর দাঁড়িয়ে একখানা ভাষণ শুরু করল। বন্ধুগণ, আজ আমরা পৃথিবীর 8ম আশ্চর্যের সম্মুখীন। 7ম আশ্চর্য পর্যন্ত এতকাল আমাদের জানা ছিল। আগ্রার তাজমহল, চীনের প্রাচীর, মস্কোর ঘণ্টা, মিশরের পিরামিড, আর কি যেন। ভিড় থেকে একজন বলল, মনুমেন্ট। আর একজন চেঁচালো, কাশির প্যারা। পরমেশ্বর মাথা নেড়ে বলল, আরে না না, হ্যাঁ মনে পড়েছে, ব্যাবিলনের শূন্যোদ্যান, টেমস নদীর সুড়ঙ্গ, আর 8ম আশ্চর্য আজ দেখলাম, এই লাঠিখানা। এই লাঠিখানা আজ আমার ভাইপো নবীনকে প্রাণে বাঁচিয়েছে। একদল বদমাশকে পিটিয়ে ঠান্ডা করেছে। এবারও সোজা লাঠি নয়।
বিশ্বপোকা হরেন গনায় বলে উঠল, আহা, লাঠিখানা তো মোটেই বাঁকা নয় হে, দিব্যি সোজা সটার লাঠি। পরমেশ্বর মাথা নেড়ে বলল, দেখতে সোজা হলে কি হয়, এর মধ্যে স্বয়ং শিব ঢুকে বসে আছেন যে। কালীভক্ত চরণ দাস গম্ভীর গলায় বলে, শিবের হাতে আবার লাঠি কবে দেখলে হে পরমেশ্বর? শিবের হলো শূল, তার 3 ফলা। বাধা পেয়ে পরমেশ্বর বিরক্ত হয়ে বলল, আরে শূলটা তো লাঠির মাথাতেই বসানো, ওটা খুলে নিলেই শূল লাঠি হয়ে গেল। শ্রীপদ মল্লিক বলে উঠল, গোজামিল দিলেই তো হবে না মশাই, শূল হলো শূল আর লাঠি হলো লাঠি। বগি থেকে ইঞ্জিন খুলে নিলেই কি আর রেলগাড়িকে গরুর গাড়ি বানানো যায়? গদাই নস্কর উঠে দাঁড়িয়ে বলল, দেবতাদের অস্ত্রশস্ত্রের মধ্যে কিন্তু লাঠিকে ধরা হয় না। সব জানতা সনাতন দাস হেঁকে বলল, কে বলে ধরা হয় না? স্বয়ং গান্ধীজির হাতে লাঠি ছিল না, ওই লাঠি দিয়ে পেদিয়েই তো সাহেবদের বৃন্দাবন দেখালেন। গোপাল বৈরাগী ফস করে বলে উঠল, গান্ধীজিকে মোটেই দেবদেবীদের খাতে ধরা হয় না। সনাতন ফুঁসে উঠে বলল, কে বলল কথাটা? মুখখানা একটু দেখি চাদুর। ভারতীয় সংবিধানের 8ম তফসিলের 54 নম্বর ধারাটা দেখে নিও, গান্ধীজিকে ভগবানের ক্লাসে প্রমোশন দেওয়া হয়ে গেছে। গোপাল বৈরাগী থতমত খেয়ে মুখ লুকিয়ে ফেলল। নাস্তিক নবকিশোর বলে উঠল, অনেকক্ষণ ধরে তো লাঠির মহিমা শোনাচ্ছেন মশাই, এই সায়েন্সের যুগে কেউ মিরাকেল বিশ্বাস করে নাকি? মিরাকেল টিরাকেল সব মিথ্যে। জ্যোতিষশাস্ত্র একটা বুঝ রুগী, ভগবান নেই, ভূত নেই। আমাদের বিজ্ঞান যুক্তি সমিতি, সংক্ষেপে বিজুস, ঘোষণা করেছে মিরাকেল বা অলৌকিক কিছু প্রমাণ করতে পারলে তাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। এখন দেখান তো লাঠির ক্যাদরানি। বুড়ো পঞ্চানন মণ্ডল মুখের হত্তুকিটা এক গাল থেকে অন্য গালে নিয়ে বলল, ও হে বাপু পরমেশ্বর, এবার জবাব দাও, বাক্য হরে গেল যে। সে কখন থেকে লাঠির মহিমা দেখার জন্য এসে বসে আছি, তা কোথায় কি, কেবল ভক্তিমে হচ্ছে। ওদিকে খিচুড়ি ঠান্ডা হয়ে গেল, হাঁটুতে বাতের ব্যথা চিরিক দিচ্ছে, মাথায় হিম পড়ছে, চত্ব সব। তান্ত্রিক জটাধর লাফিয়ে উঠে হুঙ্কার দিয়ে বলে উঠল, ওরে পাষণ্ড নবা, তোর শিরে যে বজ্রাঘাত হবে। বজ্রাঘাত না হলেও সর্পাঘাত তো নির্ঘাত। পারবি গাজীর মোড়ে বটগাছ তলায় রাত 12টায় নিজের নাম সই করা একখানা কাগজ পাথর চাপা দিয়ে রেখে আসতে? তবে বুঝবো তুই বাপের বেটা। বুক ঠুকে বল তো সবার সামনে, পারবি কি না? পারলে তোকেই আমি 1000 টাকা দেব। নবা অর্থাৎ নবকিশোর ভিড়ের মধ্যে একটু পিছিয়ে গেল। ভিড়ের পিছন দিকটায় মস্ত একটা শিউলি গাছের ঝুপসি ছায়ায় মাথা মুখ র্যাপারে ঢেকে বসেছিল নিমাই। চোখ চারদিকে ঘুরছে। শুভ কাজের আগে চারদিকটা ভালো করে জরিপ করে নিতে হয়। কোথা থেকে বিপদ আসতে পারে তা আঁচ করতে হয়, পালানোর পথের হদিশ রাখতে হয়। একই মতলবে অন্য কেউ ঘুরঘুর করছে কিনা সেটাও দেখা দরকার। আটঘাট না বেঁধে হুড়ুম করে কাজে নেমে পড়াটা বুদ্ধিমানের লক্ষণ নয়। ওদিকে মাথার ওপর খাড়া ঝুলছে। সকালে লাঠি নিয়ে কেল্লায় হাজির হতে না পারলে তার বাড়িতে জ্ঞানা আগুন দেবে। তবে কিনা জ্ঞানার গায়ে জোর থাকলেও বুদ্ধিটা বড়ই রোগা ভোগা। ওই জাদুই লাঠি হাতে এলে নিমাই দরবারে হাজির হবে বটে, তবে অন্য চেহারায়। সব আগে ভাগে ভেবে রেখেছে সে। লাঠি উদ্ধার হলে আরও কত কি করা যাবে তার লেখাঝোকা নেই। ওর জোরে গোটা পরগনায় তার ট্যাকে এসে গেল আর কি। মুরব্বী মাতব্বরেরা দুবেলা সেলাম দেবে, সেলামিও আসবে হাসতে হাসতে। টাকা গোনার জন্য লোক রাখতে হবে। গগন দারোগা একবার তাকে সাতপুরার বীরু মণ্ডলের গরু চুরির জন্য 7 হাত নাকখত দিয়েছিল। রাগটা পুষে রেখেছে সে। এবার গগন দারোগা এসে রোজ সন্ধেবেলা তার পা টিপে দেবে।
এইসব ভেবে ভেবে আপনা থেকেই তার ঠোঁটে একটু আহ্লাদের হাসি ফুটে উঠছিল মাঝে মাঝে। আচমকা কোমরে একটা কনুইয়ের খোঁচা খেয়ে আটকে উঠল নিমাই। চেয়ে দেখে যে লোকটা রাস্তা থেকে তাকে সঙ্গে করে নিয়ে এলো সেই লোকটা। বড় বড় চোখে ভারী অবাক হয়ে তার দিকে চেয়ে লোকটা বলল, তুমি এখানে বসে আছো যে বড়, তুমি না নবীনের ভগ্নিপোত, বাড়ির জামাই, মস্ত কুটুম, তোমার ঠাঁই কি এখানে হে? যাও ভিতর বাড়িতে যাও, বাড়ির কেউ দেখে ফেললে যে বড্ড লজ্জার ব্যাপার হবে। নিমাই অপ্রস্তুত হয়ে তেতো হাসি হেসে বলল, ভিতর বাড়িতে গেলে শাশুড়ি ঠাকুরন বড় আত্মান্তরে পড়ে যাবেন যে। কানাঘুষো শুনলাম আজ নাকি বাড়িতে চুনো মাছ রান্না হয়েছে। জামাইকে তো আর চুনো মাছ দিয়ে ভাত বেড়ে দেওয়া যায় না। শীতের রাতে হয়তো আবার পুকুরে জাল ফেলতে হবে। তারপর ধরুন মাছের আগেও তো কিছু দিতে হয় পাতে, সোনামুগের ডাল কি পোড়ের ভাজা কি পোস্ত চচ্চড়ি কি মুড়ি ঘন্ট, শেষ পাতে একটু পায়েস টায়েস। না না, এত রাতে ভিতরে গিয়ে তাদের বিব্রত করা ঠিক হবে না। লোকটা উত্তেজিত হয়ে বলল, তুমি তো আচ্ছা আহাম্মক বাপু হে, শ্বশুরবাড়ি ছাড়া আমাদের মতো মনীষীর কোথাও কোনো দাম আছে? আর সব জায়গায় ঘাট ধাক্কা খেলেও শ্বশুরবাড়িতে আমরা রাজা গজা। এই তো গেল সপ্তাহে রাত 12টায় শ্বশুরবাড়িতে গিয়ে হাজির হয়েছিলুম। শাশুড়ি ঠাকুরন গায়ে 105 ডিগ্রি জ্বর নিয়ে উঠেও পোলো আর রান্না করে খাওয়ালেন। বোকার মতো বসে থেকো না তো, ওঠো ওঠো, বুক চিতিয়ে বীরের মতো ভিতর বাড়িতে ঢুকে যাও। আশেপাশের লোক কথাবার্তা শুনে তাকাচ্ছে দেখে নিমাই প্রমাদ গুণে উঠে পড়ল, কাচুমাচু হয়ে বলল, যাচ্ছি মশাই যাচ্ছি, এই রাতে গুরুপাক খাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। লোকটা খিচিয়ে উঠে বলল, গুরুপাক? গুরুপাক আবার কি? পেট ঠেসে খাওয়ার পর হরিপুরের 1 ঘটি জল খেয়ে নেবে, পাথর অবধি হজম। বলো তো, আমিও তোমাকে সঙ্গে করে অন্দরমহলে পৌঁছে দিয়ে আসছি। নিমাই আঁতকে উঠে বলল, না না, তার দরকার নেই, এ বাড়ির অন্ধি সন্ধি আমার জানা, ছেলেবেলা থেকেই যাতায়াত। কি না? কীরকম ছেলেবেলা থেকেই যাতায়াত? কীরকম? তোমাদের কি বাল্যবিবাহ হয়েছিল নাকি? ফাপড়ে পড়ে নিমাই তাড়াতাড়ি বলল, অনেকটা ওই রকমই বটে। আচ্ছা মশাই, আসি গিয়ে তবে। বাইরের রাস্তায় এসে নিমাই একটু দাঁড়ায়। কাজটা যে খুব সহজ হবে না তা সে বুঝতে পারছে। একটা বিড়ি ধরাবে কিনা ভাবতে ভাবতে সবে পকেটে হাত ভরেছে, অমনি পিঠে একটা শক্ত খোঁচা খেয়ে বাপরে বলে ঘুরে তাকায় নিমাই। যা দেখলো তাতে রক্ত হিম হয়ে যাওয়ার কথা। সামনে দাঁড়িয়ে পানুবাবু, হাতে রূপো বাঁধানো ছড়ি। পানুবাবুর পরনে কোচানো ধুতি, গিলে করা পাঞ্জাবি, চুলে টেরি, গায়ে দামি শাল, গলায় কমফোর্টার। এখন শীতকাল বলে হাঁটু অবধি মোজা আর পামশু। ডান আর বাঁ হাতে গোটা কয়েক হিরে চুনি পান্নার আংটি ঝকমক করছে। পানুবাবু ভারী মোলায়েম গলায় বললেন, সুবিধে হলো না বুঝি? তটস্থ হয়ে নিমাই হাত জোর করে বলে, হ্যাঁ পানুবাবু যে ফের নাম হই, কিসের সুবিধের কথা বলছেন আগে? হে জন্মে আর সুবিধে হলো কি বলুন, সবটাতেই কেবল অসুবিধে। সুবিধের মুখ আর ও জন্মে দেখা হলো না। তা আপনি এখানে, এদিকে কাজ ছিল বুঝি? পানুবাবু জর্দাপানের পিক ফেলে বললেন, তা কাজ আছে বই কি, কিন্তু তার আগে জানা দরকার তুই এখানে কি মতলবে ঘুরঘুর করছিস? নিমাই মাথা চুলকে বলল, আগে মতলব কিছু নেই, ওই লাঠি নিয়ে কি সব গাল গল্প কানে এলো, তাই ভাবলুম যাই, গিয়ে একটু দেখে আসি। ভারী মোলায়েম আর মিঠে গলায় পানুবাবু বললেন, কিন্তু আমার কাছে যে অন্যরকম খবর আছে রে নিমাই। 1 ঘণ্টা আগে যে তোকে ওই লাঠিখানা কাঁধে নিয়ে নবীনের সঙ্গে বুরফুনের মাঠে দেখা গেছে। নিমাই সিটিয়ে গিয়েও ভারী অবাক হওয়ার ভাব করে বলল, হ্যাঁ আমাকে দেখা গেছে? ভারী আশ্চর্য ব্যাপার তো,
কিন্তু আমারই তো চোখে পড়েনি। ভুল খবর নয় তো পানুবাবু? মিষ্টি হেসে পানুবাবু বললেন, না হে নিমাই, খবর বড় পাকা। তা আপনি যখন বলছেন তখন বোধহয় তাই হবে। ছড়িটা তুলে আচমকা তার পেটে একটা রাম খোঁচা দিয়ে পানুবাবু বললেন, আসল কথাটা কি এবার পেট থেকে বের করবি? আঁক করে দু হাতে পেটটা চেপে ধরে নিমাই বলল, আগে বলছি ওই নবীন ছোকরার সঙ্গে আজই গঞ্জে আলাপ হলো কি না, হাতে লাঠি দেখে দু চারটে কথা কইলুম। আমি সনাতন ওস্তাদের চেলা শুনে ছোকরা আমার কাছে তালিম নিতে চাইল। পানুবাবু হো হো করে হেসে বললেন, বটে, তুই সনাতন ওস্তাদের কাছে লাঠি শিখেছিস বুঝি? কিন্তু আমার কাছে যে অন্যরকম খবর আছে রে নিমাই। তুই সনাতনের কাছে ন্যাড়া বেঁধেছিলি বটে, কিন্তু মাসখানেক বাদেই তার ঘটি বাটি চুরি করে পালাস। তুই তো ছিচকে চোর, লেঠেল হলি কবে? নিমাই কোণঠাসা হয়ে ভারী বিনয়ের সঙ্গে বলল, হ্যাঁ আগে ইচ্ছে তো ছিল খুব বড় লেঠেল হব, তা পেটের দায়ে হয়ে উঠল না আগে। দেখ, মিথ্যে কথা বলাটাও একটা আর্ট। বাল্মীকি বেদব্যাস থেকে রবি ঠাকুর অব্দি কে না সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা লিখে গেছে, কিন্তু সেসব লোকে মাথায় ঠেকিয়ে পড়ে। আর তুই দাঁত কেলিয়ে যেগুলো বলিস সেগুলো ছুলে চান করতে হয়, বুঝলি? ঘাড় হেলিয়ে নিমাই বলল, যে আগে। তবে তোকে আমার দরকার। একজন পাকা চোর না হলে কাজটা উদ্ধার হবে না। ওই লাঠিখানা আমার চাই। ভারী ভালো মানুষের মতো চোখ বড় বড় করেছে নিমাই বলে, সে কি পানুবাবু, সামান্য একখানা বাঁশের লাঠির জন্য আপনিও উতলা হলেন? ওসব গপ্প বিশ্বাস করেন নাকি? পানুবাবু ঠান্ডা চোখে চেয়ে বললেন, তোর মুখ দেখে মনে হচ্ছে তুইও করিস না? ঘাটটা চুলকে নিমাই বলে, কি যে বলেন পানুবাবু। দেখ, বোকা আর আহাম্মকেরা ভাবে আমার বুঝি দুটো মাত্র চোখ। বাইরে থেকে দেখলে চোখ আমার দুটোই বটে, কিন্তু যারা জানে তারা জানে যে আমার হাজারটা চোখ চারদিকে ঘুরছে। সঙ্গে সঙ্গে একমত হয়ে নিমাই বলল, তা বটে। লাঠি গপ্প যদি সত্যি না হবে, তাহলে পুরনো কেল্লায় যে জ্ঞানার দলের সন্ডা গুন্ডারা হাতে পায়ে মাথায় কাকালে লাঠির চোট নিয়ে সব কেঁদে কোকিয়ে ঘেঙিয়ে একসা হচ্ছে, তাদেরও দশা করল কে? তোর আর নবীনের মতো দুটো আনাড়ি। খুব চিন্তিত মুখ করে নিমাই বলে, আগে তাও তো বটে, কথাটা ভেবে দেখার মতোই মনে হচ্ছে। পানুবাবু ফের একটা রামখোঁচা দেওয়ার জন্য ছড়িখানা তুলতেই নিমাই এক লাফে খানিক পিছিয়ে এসে এক গাল হেসে বলল, কোনো দিন কি আপনার আদেশ অমান্য করেছি পানুবাবু? জলে বাস করে কি কুমিরের সঙ্গে বিসংবাদ চলে? তাছাড়া আমি ঝামেলা ঝঞ্ঝাট রক্তারক্তির মধ্যে নেইও। আজ রাতেই মালটা সাফ করা চাই। ঘাড় চুলকে ভারী লাজুক গলায় নিমাই বলে, যে আগে। তা কিরকম কমিশন দেবেন পানুবাবু? কমিশন ভালোই পাবি রে, খুব ভালো। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কি জানিস? গদগদ হয়ে নিমাই বলে, তার জানি না। হিরে বলুন, জহরত বলুন, সোনাদানা বলুন, তারপর শাল দোশাল বলুন, কস্তা পেরে শাড়ি কি ফরাস টাঙার ধুতি বলুন, তারপর গলদা চিংড়ি কি পাঁঠার মাংস বলুন, কোনটা দামি নয়? এমনকি মুড়ির দামও তো ঠেলে উঠছে। পানুবাবু মিটি মিটি হেসে বললেন, তার চেয়েও ঢের দামি জিনিস আছে রে। গোটা একটা রাজ্য দিলেও তার দাম হয় না। সেটা হলো মানুষের প্রাণ। তোকে যে প্রাণে মারবো না, সেটা কি কম বকশিস হলো নাকি রে বেল্লিক? ভারী আপ্যায়িত হয়ে নিমাই বলল, তা বটে, প্রাণের চেয়ে দামি আর কি বা আছে?
তবে কিনা ওই সঙ্গে ফাউ হিসেবেও যদি কিছু পাওয়া যেত। সে আমি ভেবে রেখেছি, জিনিসটা উদ্ধার করতে পারলে তোকে আমার দলে নিয়ে নেব। আমার হয়ে গঞ্জের বাজারে আর হাটবারে তোলা আদায় করবি, 20% বাধা কমিশন। দুদিনেই লাল হয়ে যাবি। নিমাই মনে মনে ঠিক করে ফেলল, লাঠিটা হাতে আসার পর এই পানুবাবুকে দিয়ে সে দুবেলা এঁটো বাসন মাজাবে আর ঘরদোর ঝাঁটপাট দেওয়াবে। মাথা ঝাঁকিয়ে হাত জোর করে সে বলল, হ্যাঁ কে এ তো হাতে চাঁদ পাওয়ার সামিল। কতদিন ধরে ইচ্ছে আপনার সেবায় একটু লাগি। তাহলে আজ বিদেয় হই পানুবাবু। মনে থাকে যেন।